প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি দেবাশিস রায়, সহকারী শিক্ষক, রামনগর দিনাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, দাগক, খুলনা। আজ আমি তোমাদের ভূগোল ও পরিবেশ একাদশ অধ্যায় থেকে বাংলাদেশের সম্পদ ও শিল্প নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সম্পদ ও শিল্প। Resources and industries of Bangladesh. বাংলাদেশের সম্পদ ও শিল্প। একটি দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন মানে আর্থসামাজিক উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে সম্পদ এবং শিল্প গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক সম্পদকে আমরা সরাসরি বা অন্যান্য সম্পদকে আমরা কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করে আমরা এটা ব্যবহার করতে পারি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কৃষি, বনজ সম্পদ, খনিজ তেল, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক গ্যাস, কয়লা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। উন্নয়নশীল দেশ হিসাবে এ দেশে শিল্পের গুরুত্ব অপরিসীম। কারণ একটি দেশকে তার ডেভেলপ বা তার উন্নয়ন করতে গেলে আমরা শুধু কৃষির উপরে নির্ভর করলেই হবে না। সেই কৃষির পাশাপাশি একটি দেশে যদি শিল্প কলকারখানা গড়ে তোলা যায়, সেখানে শিল্প কলকারখানা গড়ে তুলে আমরা সেটা যদি বাজারজাত করতে পারি, তাহলে সে দেশের উন্নয়ন সম্ভব। এর লক্ষ্যে আমাদের কিন্তু পোশাক শিল্প বাংলাদেশের জন্য একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা উন্নয়নে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। আমরা এইটাকে বিদেশে আমরা রপ্তানি করি এবং রপ্তানি করে আমরা কিন্তু যথেষ্ট লাভবান হয়েছি। তাহলে বাংলাদেশের সম্পদ এবং শিল্পের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলোকে আমরা যদি যথাযথভাবে কাজে লাগাই, তাহলে অদূর ভবিষ্যতে আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের পদমর্যাদায় কিন্তু আমরা নিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। এবং সেই লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যেই কিন্তু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিরলস প্রচেষ্টা এবং কাজ করে যাচ্ছেন। আমরা এগ্রিকালচারাল প্রোডাক্টস, কৃষি পণ্য আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি পণ্য, এগ্রিকালচারাল প্রোডাক্ট আমাদের এই কৃষি, যেহেতু আমরা অর্থনীতি, কৃষি বাংলাদেশের অর্থনীতি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো লাভজনক এবং টেকসই পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা আমাদের একান্ত দরকার। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের কিন্তু বিভিন্ন সময় কৃষকদের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা হিসাবে আমরা আমাদের সরকার সেখানে বীজ, সার, অন্যান্য কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা অর্থনৈতিক সমীক্ষা 2014 এর অর্থনৈতিক সমীক্ষা 12-13 অর্থ বছর, 14 অর্থনৈতিক সমীক্ষায় 2012 এবং 13 অর্থ বছরে আমাদের একটি এখানে জিডিপিতে সার্বিক কৃষিখাতের অবদান এই 12 এবং 13 অর্থ বছরে আমাদের 13% দাঁড়িয়েছে। আমাদের এই 2014 সমীক্ষায় এখানে বলা হয়েছে যে 12 এবং 13 অর্থ বছরে আমাদের কৃষি 13% আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অবদান রেখেছে। সেক্ষেত্রে আমরা দেশের শ্রমশক্তির মোট 47.50%, 100 ভাগের ভিতরে 47, মনে রাখতে হবে এই সমীক্ষাগুলো 47.50%। এই 50% কৃষি খাতে নিয়োজিত। কারণ যেহেতু কৃষি নির্ভর দেশ আমরা, এখন উন্নয়নের লক্ষ্যমাত্রা হিসেবে আমরা যদিও শিল্প, অন্যান্য প্রাকৃতিক
খনিজ তেল বা অন্য কিছু ক্ষেত্রে ঝুঁকে পড়লেও আমরা কিন্তু কৃষি খাতটাকে আমাদের মানে আমরা প্রাধান্য দিয়ে রেখেছি, কারণ আমাদের এখানে উৎপাদন প্রক্রিয়া কৃষিতেই বেশি এবং কৃষি উৎপাদন করেই বাংলাদেশ কিন্তু যথেষ্ট ডেভেলপ হচ্ছে। সে লক্ষ্যমাত্রায় আমরা 47.50% এখনো কৃষি খাতে নিয়োজিত। তাহলে কৃষি খাতটাকে উচ্চে বা ভালো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিন্তু এখানে বলা আছে। কৃষি খাতে প্রধান রপ্তানি পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা প্রভৃতি। আমরা এই পাটকে সোনালী আঁশ বলে থাকি। এখানে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বর্ণসূত্র বলা হয় পাটকে। তাহলে পাট, পাটজাত, এটা আমরা পাটকে বিভিন্ন ভাবে তার যে স্বর্ণসূত্র তাকে আর দিয়ে বিভিন্ন রকম বিভিন্ন কিছু তৈরি করে আমরা এখানে বিদেশে রপ্তানি করি এবং যথেষ্ট সুনাম সুখ্যাতি রয়েছে আমাদের পাট খাতের উপরে এটা। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের কৃষি ফসল, বাংলাদেশের কৃষি ফসল আমরা এটাকে বাংলাদেশের এই কৃষি ফসলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে খাদ্যশস্য, অন্যটি হচ্ছে অর্থকরী ফসল। একটিকে বলা হচ্ছে খাদ্যশস্য, আরেকটা খাদ্যশস্যের ভিতরে আমরা যেগুলো খেয়ে ধান, গম, ডাল, তেলবীজ, আলু, ভুট্টা, সবজি, ফলমূল, এইগুলোর ভিতরে কিন্তু আমাদের খাদ্যশস্যের আওতাভুক্ত। তাহলে খাদ্যশস্যের আওতাভুক্ত কোনটা আমাদের আসতে পারে? যে আমাদের তেলবীজ হচ্ছে সরিষা, তিল, তিসি, এগুলোকে তেলবীজ হিসাবে আমরা বলতে পারি। যে তেলবীজ বাংলাদেশের কৃষি ফসলের কোনটার আওতাভুক্ত? অর্থকরী ফসল না খাদ্যশস্য? তাহলে এটা আমাদের খাদ্যশস্যের ভিতরে। সবজি, ফলমূল, আলু, ভুট্টা, আমাদের এগুলো কৃষি খাদ্যশস্য। আর অর্থকরী ফসল হচ্ছে ওটাকে আমরা ফুড ক্রপস বলছি। খাদ্যশস্য হচ্ছে ফুড ক্রপস, আর এখানে হচ্ছে ক্যাশ ক্রপস অথবা কমার্শিয়াল, যেটা বলা যায় ক্যাশ ক্রপস আর কমার্শিয়াল ক্রপস বলা যেতে পারে। এখানে অর্থকরী ফসল আমাদের অর্থ উপার্জন করে দেয়, এক্ষেত্রে আমরা অর্থ উপার্জনকারী হিসেবে তাহলে আমরা পূর্বে কি বললাম? পাট, চা, ইক্ষু, তুলা, তামাক, ফুল, এগুলো কিন্তু আমরা বিদেশে বাজারজাত করি এবং সেখান থেকে আমরা কিন্তু অর্থ পেয়ে থাকি। তাহলে এগুলো আমাদের এই কারণের জন্য এগুলো কিন্তু আমাদের অর্থকরী ফসল হিসেবে বলা হয়েছে। এখন আমরা বাংলাদেশের খাদ্যশস্য কি কি খাদ্যশস্য করেছি এবং তার লক্ষ্যমাত্রা এবং আমাদের প্রধান খাদ্যশস্য হিসেবে আমাদের কি বিবেচিত আছে। আর সেই খাদ্যশস্য উৎপাদন করতে গেলে তার আবহাওয়া বা তার যে সবকিছু প্রয়োজন, সেটা আমরা প্রথমত আমরা ধান থেকে চাল, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, আমরা প্রধানত খাদ্যশস্যের ভিতরে ধান খাদ্যশস্যের মধ্যেই প্রধান। তাহলে আমরা এখন যাব যে আমরা কি কি ধান আমরা উৎপাদন করি। আউশ ধান, আমন ধান, বোরো ধান, এই প্রভৃতি ধরনের ধান আমরা চাষ করে থাকি। তাহলে আমরা আমাদের আউশ, আমন, বোরো, ইরি আমরা বিভিন্ন ধরনের ধান উৎপাদন করে থাকি। তাহলে আমরা কেন ধানটাকে খাদ্যশস্য এবং প্রধান হিসেবে বলেছি? এখানে প্রত্যেকটা জেলায় আমাদের বাংলাদেশের সর্বত্র কিন্তু ধান চাষ হয়ে থাকে। একটা জিনিস কখন সেই দেশের প্রধান খাদ্যশস্য হিসেবে বিবেচিত হয়, এটা আমরা অতি সহজ কথায় বলতে পারবো। অত্যন্ত জ্ঞানমূলক প্রশ্ন বা যে কোনো প্রশ্নের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যার ক্ষেত্রে যেটা সকল ক্ষেত্রে পাওয়া যায়, সকল জায়গায় পাওয়া যায়, সকল জেলায় উৎপাদিত হয়, সব জায়গায় উৎপাদিত হয়, আমরা সেটাকে প্রধান হিসেবে আমরা বিবেচনা করে থাকি। তো সেক্ষেত্রে সব জেলায় ধান উৎপন্ন হয়। তারপরেও স্পেশালি কিন্তু কিছু কিছু জেলায় আবার কিছু কিছু অঞ্চল ভেদে ওই এলাকার ধান বেশি ভালো হয়ে থাকে।
সেখানে আমরা রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, ঢাকা, নোয়াখালী এই প্রভৃতি অঞ্চলে ধান বেশি হয়। এখানে বগুড়া, এখানে দিনাজপুরের চাল বিখ্যাত। দিনাজপুর, আমরা সেই দিনাজপুরে সেখানে যে বিভিন্ন যে ধান চাষগুলো বেশি হয় কোন কোন জায়গায়, তবে রংপুরে আমন ধান, সিলেটে বোরো ধান ভালো হয়। এর ভিতরে রংপুরে হচ্ছে আমন ধান, রংপুরে আমন ধান, আর একটি হচ্ছে সিলেটে বোরো ধান, সিলেট। এইগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আমাদের আসবে। সিলেটে বোরো ধান ভালো হয়। এই জায়গা জেলার নামগুলো যে আমন ধান ভালো হয় কোন জেলাতে সবচেয়ে বেশি, রংপুর। বোরো ধান ভালো হয় কোন জেলাতে সবচেয়ে বেশি, সিলেট জেলা। এরকম ভাবে আমাদের জানতে হবে যে আমরা এক্ষেত্রে আমাদের ধান চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমরা এখানে যে জিনিসটা জানতে হবে যে আমাদের তাপমাত্রা বা কত কি প্রয়োজন, ধান চাষের জন্য উপযোগী অবস্থাটা কি উপযোগী অবস্থা হলে আমাদের ধান চাষটা ভালো হবে। সেই ক্ষেত্রে আমরা 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস কি এটা, এই তাপমাত্রা 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আমরা যে ধান চাষ করি এই ধান চাষের জন্য যথাযথভাবে এই আবহাওয়াটা আমাদের জন্য অত্যন্ত ভালো। আর 100 থেকে 200 সেন্টিমিটার, 100 থেকে 200 সেন্টিমিটার কি বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত হওয়া লাগবে। এবছর কিন্তু আমাদের ধান চাষের জন্য অত্যন্ত একটা ভালো আবহাওয়া যাচ্ছে। এখন যদি আমাদের বড় রকম কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না করে, তাহলে আমরা কিন্তু এবার একটা ধানের বাম্পার ফলন আশা করতে যাচ্ছি। তাহলে আমরা 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের একান্ত প্রয়োজন। আর যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত। বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের ফলন ভালো হয়। তাহলে আমরা এইগুলো কিন্তু আমাদের অবশ্যই আসবে যে ধান চাষের জন্য কত ডিগ্রি তাপমাত্রা অত্যন্ত প্রয়োজন, মানে 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। বৃষ্টিপ্রবণ কত, 100 থেকে 200 সেন্টিমিটার। বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের ফলন ভালো হয়। এরপরে আরেকটু বিষয়, সেটি হচ্ছে আমাদের আবহাওয়াগত এবং বৃষ্টি এলাকা, বৃষ্টি অবস্থা গেল। এবার আমরা যে জিনিসটা জানবো যে কি আমাদের নদী অববাহিকায় পলি মাটি ধান চাষের জন্য আমাদের ওই যে বলা হয় না যে বন্যা একদিকে আশীর্বাদ আরেকদিকে অভিশাপ, অভিশাপ আরেকদিকে আশীর্বাদ। অভিশাপও বটে, কারণ আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হই, কিন্তু প্লাবিত হয়ে যে বন্যার ফলন করে ওই এলাকার মাটি সুন্দরভাবে আমরা নতুন আকারে মানে আবার কিছুদিনের মধ্যে সেখানে ফসল উৎপাদন করলে ওই বীজ দিলেই সেখানে অল্প সময়ের ভিতরেই আমরা সেই বীজ থেকে ফসল উৎপাদন করতে পারি। তাহলে পলি মাটি, তাহলে কিভাবে ওইটা সম্ভব, ওই বন্যা দ্বারা ফলন। এছাড়া শুধু যে বন্যা হতে হবে এমন না, আমরা যদি নদী তীরবর্তী এলাকায় আমাদের যদি গেট থাকে, তাহলে সেখান থেকে আমাদের জোয়ারের উপচে পড়া জল যদি আমরা ভিতরে ঢুকাতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের জমিতে কিছু কিছু প্রতি বছর ফলন পড়ে এবং ওইটাকে আমরা চাষাবাদ করলে আমাদের ধান চাষটা খুব ভালো হবে। এই জন্য বাংলাদেশের সর্বত্রই ধান জন্মে। তাহলে আমরা যেটা বুঝলাম 16 থেকে 30, 100 থেকে 200, এগুলো বারবার আমাদের এইগুলো খেয়াল করতে হবে। আমরা পরবর্তীটা ধানের পরে আরেকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গম, হুইট। আমাদের এই গমটা হচ্ছে খাদ্যশস্য প্রয়োজনীয়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে গমের ধানের পাশাপাশি গমের চাষ হয়। তবে উত্তরাঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী। উত্তরাঞ্চল, সেখানে দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া,
যশোর, বগুড়া প্রভৃতি অঞ্চলে গম চাষ ভালো হয়ে থাকে। আমরা এই গম চাষের জন্য আগে ধান চাষের জন্য ওখানে 16 থেকে 30, এখানে 16 থেকে 22, এই 16 থেকে 22 আমাদের এটা তাপমাত্রা বা সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। ওখানে থেকে 100 থেকে 200 সেন্টিমিটার ছিল, এখানে থেকে 50 থেকে 75, 50 থেকে 75, এই 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টি হলে আমাদের গম চাষটা ভালো হয়। তাহলে তুলনামূলক একটু কম। এখানে তাহলে আমরা যেহেতু গম চাষটা কোন সময় হয়, এখানে বৃষ্টিহীন শীত মৌসুম, তাহলে শীত মৌসুমে আমরা ওখানে একটু ওই যার মানে উত্তরাঞ্চলে বিশেষ করে যে জল সেচ দিয়ে মানে ওই ভূগর্ভের নিচের থেকে যে জল উত্তোলন করে আমরা কম সেন্টিমিটার যেটা 50 থেকে 75, এখানে অল্প কিছু বৃষ্টিপাত এবং সাধারণভাবে জল উত্তোলন করে কিন্তু আমরা এই গম চাষ ভালো করতে পারি। আমাদের বাংলাদেশের উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক। তাহলে গম চাষের জন্য প্রশ্ন হতে পারে গম চাষের জন্য কোন মাটি সহায়ক? দোআঁশ মাটি। ধান চাষের জন্য কোন মাটি সহায়ক? পলি মাটি। এগুলো কিন্তু আমাদের প্রশ্ন এবং আমাদের মানে বৃষ্টিপাত এবং মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এগুলো বারবার মনে রাখতে হবে। কোন এলাকায় বেশি ভালো হয়, কোন এলাকাতে কোন এলাকায় কোন জেলাগুলোতে চাষ হয়, তাহলে এইভাবেই আমরা ধারাবাহিক প্রতিনিয়ত বাড়িতে পড়তে থাকতে হবে। তাহলে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোতে আমাদের সমস্যা হবে না। আমরা তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।